স্বাগত জানাচ্ছি বিশ্ব ডায়াবেটিস দিবস নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। নিবেদন করছে রেনাটা পিএলসি, সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 14 নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1991 সালে 14 নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটির এবারের প্রতিপাদ্য সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার। আমাদের এবারের আজকের আলোচনার বিষয় বিশ্ব ডায়াবেটিস দিবস, কতটা সচেতন আমরা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ইউনাইটেড হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রেসিডেন্ট, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান এবং ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং হরমোন, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির নির্বাহী সদস্য ডাক্তার সুলতানা মারুফা শেফিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান আপনার কাছে আসতে চাইব যে বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিসের প্রাদুর্ভাব কেমন এবং এ দেশে যে ডায়াবেটিসের রোগীর সংখ্যা আসলে কিভাবে বাড়ছে? ধন্যবাদ আপনাকে। তো আসলে ডায়াবেটিসটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে মহামারী আকারে বেড়ে চলেছে। আমরা যদি বলি বিশ্বের অবস্থা, বলা হয় যে আমরা যে পূর্ণবয়স্কদের ভিতরে প্রতি 10 জনের একজন ডায়াবেটিসে আক্রান্ত, প্রতি 6 জনের একজন প্রি ডায়াবেটিস আক্রান্ত। কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু আরও ভয়াবহ। বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই প্রাপ্ত বয়স্কদের ভিতর প্রতি 7 জনে একজন ডায়াবেটিস আক্রান্ত, প্রতি 4 জনের একজন প্রি ডায়াবেটিস বা বর্ডার লাইনে আক্রান্ত। তাহলে কেন এই রোগটা বাংলাদেশে এমনভাবে বেড়ে যাচ্ছে? তো এর যে কারণগুলোর ভিতরে আমাদের মনে হয় একটা কারণ হচ্ছে যে আমাদের এই যে আধুনিক জীবন, আমাদের সেই আগের যে জীবন ছিল সেই জীবনকে আমরা পার করে এসেছি। এখনকার জীবনে আমাদের যে হাঁটার ব্যবস্থা নাই, আমাদের এক্সারসাইজ নাই, কায়িক পরিশ্রম হচ্ছে না, আমরা ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে যাচ্ছি। 2 নম্বর হলো যে দেখা যায় কিছু হয়তো এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলো হয়তো কিছুটা দায়ী। আরেকটা হলো যে মানুষের কিন্তু গড় আয়ু বেড়ে যাচ্ছে, সারা পৃথিবীর মতোই আমাদের কিন্তু এজিং পপুলেশনটাও কিন্তু বেড়ে গেছে। এই কারণগুলোও হয়তো বা একটা ফ্যাক্টর যে আমাদের দেশে এই ডায়াবেটিসের এই প্রিভ্যালেন্সটা বেড়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সুলতানা মারুফা শেফিন, আপনার কাছে জানতে চাইব যে ডায়াবেটিস প্রতিরোধে যে সচেতনতা এবং প্রাথমিক পদক্ষেপের যে গুরুত্ব, এটা সম্পর্কে আপনার কাছে মতামত জানতে চাই। অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডায়াবেটিস প্রতিরোধযোগ্য রোগ, এটা সবার আগে আমাদের মনে রাখতে হবে যে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। কিভাবে? সেটা হচ্ছে আমাদের এই যে আধুনিক জীবনযাপন পদ্ধতি, সেটার যেমন সুন্দর সফলতাও আছে এবং কিছু সাইড ইফেক্টও আছে। তাহলে সাইড ইফেক্টগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রিত করতে হবে। তার মধ্যে আসবে আমাদের জীবনযাপনের মধ্যে খাদ্য পরিকল্পনা। খাদ্য হতে হবে প্রত্যেক মানুষের স্বাস্থ্য, তার কর্ম এবং তার শারীরিক পরিশ্রমের সাথে মিল করে। নেক্সট থাকবে তার শারীরিক পরিশ্রমের ব্যাপারগুলো। হাঁটাহাঁটি হতে পারে, খেলাধুলা হতে পারে, যে বয়সের জন্য যেটা প্রযোজ্য। কিছু শারীরিক পরিশ্রম অবশ্যই প্রতিদিনের থাকতে হবে এবং সেটা যেন ওজনকে নিয়ন্ত্রণে রাখে এবং অন্য সব কিছু থেকে তাকে ভালো রাখে। 3 নম্বর হলো ঘুমের বিষয়টা। হরমোনের সাথে ঘুমের একটা চমৎকার সম্পর্ক রয়েছে এবং আমাদের সারা পৃথিবীর বেশিরভাগ মানুষই জানেন না ডায়াবেটিসও কিন্তু হরমোনের রোগ। ডায়াবেটিস ইনসুলিন হরমোনের রোগ। শরীরে ইনসুলিন হরমোন বেড়ে গেলে কিংবা কাজ না করলে ডায়াবেটিস হয়। এই যে আমরা ওজন নিয়ন্ত্রণের কথা বললাম, শারীরিক পরিশ্রমের কথা বললাম, এটা করলে যার শরীরে যতটুকু ইনসুলিন আছে সেটা ভালো কাজ করে বলে ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব। আর সঠিকভাবে না ঘুমালে রাতের ঘুমটা আসলে রাতের 2/3 মধ্যেই শুরু করা উচিত। ভোরবেলা পর্যন্ত ভালো করে ঘুমানো উচিত। প্রতি রাত্রে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। না হলে সারা রাত জেগে থাকলে শরীরে আরও কিছু স্ট্রেস হরমোন আছে যেগুলো বেড়ে গিয়ে ইনসুলিনকে ঠিকমতো কাজ করতে দেয় না বলেও ডায়াবেটিস চলে আসে। তাই জীবন ধারণ পদ্ধতি বা লাইফস্টাইল মডিফিকেশন করাটা খুবই জরুরি প্রতিরোধের জন্য। এছাড়া যারা ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে আছেন, কারা ঝুঁকিতে আছেন? যাদের ওজন বেশি, যারা শারীরিক পরিশ্রম করেন না, যাদের কাজের ধরনটা এমন যে বেশিক্ষণ রাত জাগতে হয়, এছাড়া বংশে ডায়াবেটিস আছে এবং তাদের ক্ষেত্রে নিয়মিত পরীক্ষার মাধ্যমে দেখতে হবে যে তারা ডায়াবেটিস হওয়ার পথে আছেন কিনা, এটার নাম প্রি ডায়াবেটিস, অথবা তাদের ডায়াবেটিস হয়ে গেল কিনা সেটাও আমাদেরকে সময় মতো ধরতে হবে। তাহলে ডায়াবেটিস যে ক্ষতি করে সেটাও আমরা প্রতিরোধ করতে পারি।
তাহলে ডায়াবেটিসের প্রতিরোধ আসলে 3টা স্টেপে হবে। একটা হচ্ছে ডায়াবেটিস যেন না হয়, 2 ডায়াবেটিস যদি হয়েই যায় তাড়াতাড়ি যেন ধরা পড়ে চিকিৎসা শুরু করা যায় যাতে তার ক্ষতিকারক ইফেক্টগুলি না আসে। এই স্টেজেও যদি কোনো রোগীর ডায়াবেটিস ধরা পড়া সম্ভব না হয়, তারপরেও ডায়াবেটিস ধরা পড়ার পরে তার ডায়াবেটিসের কোনো জটিলতা আছে কিনা সেটাও নিরূপণ করে সেটাকেও কিভাবে দমিয়ে রাখা যায় বা আর অগ্রগতি প্রতিরোধ করা যায় সে ব্যাপারে চেষ্টা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন। আমি এই পর্যায়ে ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান আপনার কাছে আসতে চাইবো যে এবারের যে ডায়াবেটিস দিবসের যে প্রতিপাদ্যটা, এই প্রতিপাদ্যটা আসলে কতটা কার্যকর? তো একটা হলো যেটা মনে রাখতে হবে যে এই যে বললাম যে ডায়াবেটিস তো মহামারী আকারে বেড়ে যাচ্ছে, তো একটা হলো যে এই জিনিসটাকে তাহলে আমাদের রোগটাকে আমার ডক্টর মারুফা শিবিন যেটা বলছিল তাহলে আমাদের প্রতিরোধ করতে হবে, রোগটাকে শনাক্ত করতে হবে এবং এর চিকিৎসা দিতে হবে। তো আমি আগেই একটু বলছিলাম কিন্তু যে আমাদের দেশে শুধু তাই না, সারা পৃথিবীতে বলা হয় যে প্রায় 50%, প্রায় 50% ক্ষেত্রে আমরা জানি না যে সে ডায়াবেটিস আক্রান্ত। বাংলাদেশে প্রায় 60% মতো। আমরা যাদের চিকিৎসা দিচ্ছি বলা হচ্ছে যে প্রায় 64% লোক সঠিক চিকিৎসা পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে প্রায় 80%-এর বেশি মানুষের ডায়াবেটিসের নিয়ন্ত্রণেই নাই। তাহলে এই রকম একটা অবস্থায় আছি আমরা। তো এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু তাদের একটা স্লোগান এবারকার স্লোগানটা হচ্ছে ব্রেক দ্য ব্যারিয়ার, ব্রিজিং দ্য গ্যাপস। অর্থাৎ এই যে আমাদের যে একটা ডায়াবেটিস রোগ হওয়ার যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলোকে ওভারকাম করা, এবং এই যে আমি বললাম যে এই যে আমরা এই জিনিসগুলো আমরা রোগীর সবাই ডায়াগনোসিসটা আমরা এখানে পিছিয়ে আছি, আমরা চিকিৎসা দিতে পারছি না, চিকিৎসা দিলেও ডায়াবেটিসের কন্ট্রোল নাই। তাহলে এরও একটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য একটা লক্ষ্যমাত্রা বলছে যে 2030 সালের ভিতরে আমাদের এইগুলো অর্জন করতে হবে। তার ভিতর কি যে আমরা জানি শতকরা প্রায় 80%-এর রোগীদের আমরা ডায়াবেটিসটা শনাক্ত করতে পারি, শতকরা প্রায় 80% রোগীর তার ডায়াবেটিসটা জানি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, শতকরা 80% রোগীর জানি এই যে আমরা বলি ডায়াবেটিসের সাথে আর কিছু কোমরবিড ডিজিজ থাকে, একটা হলো ব্লাড প্রেশার, একটা হলো কোলেস্ট্রল। তাহলে তার ডায়াবেটিস, তার ব্লাড প্রেশারটা জানি শতকরা 80% লোকের প্রেশারটাও জানি আমরা কন্ট্রোলে রাখতে পারি। এবং আরেকটা হলো যে ডায়াবেটিসের সাথে বললাম যে কোলেস্ট্রল বেশি থাকে, তাহলে বলা হচ্ছে যে শতকরা 60% মানুষ যাদের বয়স 40 বছরের বেশি তারা যেন একটা কোলেস্ট্রল কমানোর একটা ওষুধ খেতে পারে। এবং আরেকটা হলো যে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসটা কিন্তু এটাকে বলা হয় যে এই টাইপ 1 ডায়াবেটিস তাকে যদি আমি চিকিৎসা না দিই, তাকে যদি ইনসুলিন না দিই তাহলে পেশেন্ট উইল ডাই। তার ক্ষেত্রে ইনসুলিন হলো লাইফ সেভিং। তাহলে বলা হচ্ছে যে শতকরা 100% টাইপ 1 ডায়াবেটিস তারা যেন ইনসুলিনটা পায় এবং তার ব্লাড সুগার জানি মনিটর করতে পারে, সেই ব্যবস্থা জানি করতে পারি। অর্থাৎ এই লক্ষ্যমাত্রা নিয়ে যদি আমরা আগাতে পারি তাহলে শুধু একটা জিনিস যে মনে রাখতে হবে যে শুধু ডায়াবেটিসকে শনাক্ত করা না, ব্লাড সুগারকে কন্ট্রোল করা না, এর সাথে যে বললাম ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা, তার কোলেস্ট্রলকে কন্ট্রোল করা। এবং আরেকটা জিনিস হলো যে ডায়াবেটিসের হলে যে আমরা দেখি তার মৃত্যুর প্রধান কারণ কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, স্ট্রোক। 2 নম্বর হলো যে কিডনি ফেইলর বা কিডনি ইনভলভমেন্ট। তো এই জিনিসগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। তাহলে একটা পেশেন্টের শুধু আমি তার যদি শুধু গ্লুকোজ করব না, তার এই অন্যান্য রোগগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। সেই জন্যই যদি আমরা সবগুলোকে কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ডায়াবেটিস রোগীর সুস্বাস্থ্য আমরা নিশ্চিত করতে পারবো না। তাহলে সুস্বাস্থ্যের জন্য আমাদের এই সবগুলো দিকেই আমাদের খেয়াল করতে হবে। এবং আরেকটা জিনিস এইবার বিশেষ স্লোগানটা বলা হচ্ছে এম্পাওয়ারিং গ্লোবাল হেলথ। অর্থাৎ একটা পেশেন্টকে তাকে আমরা এই যে জিনিসগুলো তার ডায়াবেটিসটা কিভাবে শনাক্ত করা যাবে, কিভাবে তার নিয়ন্ত্রণ করতে হবে, সে চিকিৎসাটা কিভাবে নিবে, তাকে এইভাবে বুঝিয়ে তাকে তার যে সক্ষমতা তৈরি করা, তাহলে কিন্তু সে তার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবে। আর না হলে কী হবে, ডায়াবেটিস তাকে কন্ট্রোল করবে, ডায়াবেটিস তার জটিলতাগুলো তৈরি করতে হবে। তাহলে আমাদের এই জিনিসগুলোকে খেয়াল করতে হবে। এই বিষয়ে আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে ডায়াবেটিস রোগীরা যখন চিকিৎসা সেবা নিতে আসছে তখন চিকিৎসকরা কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে? তো একটা যে জিনিসটা আমরা যেটা বললাম যে চিকিৎসা আমাদের দেশে, এই জিনিসটা আমার বলতে দ্বিধা নাই যে আমাদের দেশে যেমন ডায়াবেটিস চিকিৎসার আমরা একটা হল যে লাইফস্টাইল মডিফিকেশনটা সেদিন বলেছে। তো লাইফস্টাইল মডিফিকেশন লাগলে আমাদেরকে হেলথ এডুকেশন দিতে হবে। তো আমরা যারা ক্লিনিশিয়ান, ডক্টর শেফিন, আমরা ক্লিনিশিয়ান, আমাদের কিন্তু চেম্বারে বাস্তবতা হচ্ছে আমরা অতটা সময় দিতে পারি না। এই কাজটা কিন্তু একজন হেলথ এডুকেটর, এবং বাইরে কিন্তু হেলথ এডুকেটর সব জায়গায় হেলথ এডুকেটর আছে। আমাদের দেশে এই ফিল্ডটা একটু এই ফিল্ডে আমাদের হেলথ এডুকেটর বা ডায়াবেটিক এডুকেটরের সংখ্যা কম। যেমন আমার হসপিটাল আছে বা কিছু কিছু হসপিটাল আছে, বেশিরভাগ জায়গায় নাই। তাহলে তাদেরকে হেলথ এডুকেশনটা দিতে হবে। আমি একটা পেশেন্ট আসলো, তাকে আমি চিকিৎসাটা দিয়ে দিলাম, কিন্তু সেইটা সে নিচ্ছে কিনা
তাহলে তাকে হেলথ এডুকেশনটা দিতে হবে, যে লাইফস্টাইল মডিফিকেশনটা করছে কিনা। নাম্বার 2 হলো তাকে আমি একটা ইনসুলিন লিখে দিলাম, ইনসুলিনটা ঠিক মতো দিচ্ছে কিনা, হ্যাঁ কোথায় দিতে হবে, এই জিনিসগুলা বুঝিয়ে দেওয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। না হলে আমি শুধু চিকিৎসা দিয়ে দিলাম, দেখা যাচ্ছে এরপরে আসছে আমাদের এরকম অনেক ঘটনা ঘটে যে রুগীকে আমরা ইনসুলিন দিয়ে দিচ্ছি, ডায়াবেটিস, এর পরের বার আসলো সুগার কন্ট্রোল হচ্ছে না, আবার পরের বার কন্ট্রোল হচ্ছে না। পরে আমি তাকে বললাম যে দেখি তো আপনার কোথায় প্রবলেমটা, আপনি আপনার ইনসুলিনটা সব নিয়ে আসেন। পরে দেখা গেলো যে ইনজেকশন দিচ্ছে, কিন্তু যে ইনসুলিনের যে কলমের যে ক্যাপটা, সেই ক্যাপটা কিন্তু লাগানো, অর্থাৎ তার শরীরে ইনসুলিন ঢুকছেই না, সে দিচ্ছে পুশ করছে বাইরে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ। এই জন্য এইখানে এই চ্যালেঞ্জটা যে ডায়াবেটিস রোগীদের এই হেলথ এডুকেশনটা আমাদের দিতে হবে। তারপরে তো আমরা তো চিকিৎসা দিচ্ছি, তাদের বুঝিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার সুলতানা মারুফা শেফিন। আপনার কাছে আমি এই পর্যায়ে জানতে চাইবো যে এই যে শহর এবং গ্রামে ডায়াবেটিসের চিকিৎসার কি পার্থক্য আছে? আচ্ছা, এটা আসলে সব দেশেই সারা পৃথিবীতেই আছে, এটাকে রেফারেল সিস্টেম বলে। আমাদের দেশেও স্বাস্থ্য ব্যবস্থাপনা, প্রশাসনিক ব্যবস্থাপনা সব কিছুটাই শুরু হয় একদম গ্রাম কেন্দ্রিক থেকে। তারপরে আস্তে আস্তে এটা থানা থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে টারশিয়ারি কেয়ার, তারপরে সেন্ট্রাল কেয়ার ঢাকায় চলে আসে। এই জিনিসটা আমাদের দেশেও, যেখানে সবচেয়ে বেশি স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকবে, আমরা প্রফেসর ডক্টর হাফিজুর রহমান স্যারের কথা থেকে বুঝতে পারলাম যে ডায়াবেটিস হচ্ছে টেস্ট নির্ভর রোগ, এবং ডক্টর এটা বুঝলেই হবে না, যার জন্য আপনি এটার ব্যবস্থাপনা দিচ্ছেন তারা সেটা কতটা গ্রহণযোগ্যভাবে নিতে পারছে সেটাও একটা বড় ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রে আমি এখনও যেটা ফেস করি সেটা হচ্ছে যে আমাদের দেশের জনগণ এখনও ভালোভাবে পড়তে পারেন না। প্রেসক্রিপশনটা বুঝিয়ে দিলে শুনে শুনে কতটা মনে রাখা যায় সেই চেষ্টা করেন। গ্রাম থেকে যারা আসেন তারা যে সবাই ভালো পারেন না ব্যাপারটা তাও না, এটা ডিপেন্ড করে পেশেন্টের বয়স, পেশেন্ট চোখে কতটা ভালো দেখছেন, কতটা পড়তে পারেন, বাসায় আদার্স কেয়ার গিভার যারা আছে তারা কতটা হেল্পফুল। কারণ এটার সাথে আমি বলে দিয়েছি একটা খাদ্য পরিকল্পনা থাকে, একটা এক্সারসাইজ পরিকল্পনা থাকে এবং টেস্ট। এটা একটা টেস্ট নির্ভর রোগ, প্রথম টেস্টটা বাসায় হতে হবে। আমাদের দেশে এখনও আমরা পেশেন্টকে সচেতন করে যাচ্ছি গ্লুকোমিটার দিয়ে বাসায় টেস্ট করার জন্য। তো ডায়াবেটিস বংশের রোগ, দাদির ছিল, দাদি শুধু মাসে একবার টেস্ট করেছেন, বছরে একবার, আমিও সেটা করতে চাই। সায়েন্স এবং ডেভেলপমেন্ট সেখানে থেমে নেই। সুতরাং এই জিনিসটা যেই ফ্যামিলিতে নতুন ডায়াবেটিস আসছে তাদের ক্ষেত্রে যত দ্রুত আমরা একসেপ্ট করাতে পারি, যাদের বংশ পরস্পরায় ডায়াবেটিস হয়ে এসে গেছে তাদের পুরনো তথ্যগুলো ডিলিট করে দিয়ে নতুন পদ্ধতি তথ্যগুলো ঢুকাতেও আমাদের বেশ বেগপাতে হয়। পেশেন্টকে মোটিভেট করা, তাকে টেস্ট করা, টেস্ট মাপা এবং পরবর্তী চিকিৎসাগুলো কিভাবে নেবে সেটার ব্যাপারে আসলে একবার কাউন্সেলিংয়ে হয় না, এটা রিপিটেড কাউন্সেলিং। যে পেশেন্ট ভালো কন্ট্রোলে চলে গেলেন তিনি 1 মাস 2 মাস 3 মাস পরে আসতে পারেন, কিন্তু যিনি 7 দিনও কন্ট্রোলে যেতে পারলেন না তাকে আবার ডক্টরের কাছে আসতে হবে। হয়তোবা তার চিকিৎসাও ঠিক আছে, তার অ্যাকসেপ্টেন্সও ঠিক আছে, কিন্তু তার ডিজিজ, তার অবস্থান চেঞ্জ করেছে ডায়াবেটিস, সুতরাং আবার সব কিছু মডিফিকেশান লাগতে পারে। তো এটা খরচেরও রোগ, বারবার আসা, সব কিছু মানেই হচ্ছে খরচ। টেস্ট নির্ভর রোগ, টেস্ট না করলে আমরা বলতে পারি না রুগীর ডায়াবেটিস হয়েছে কিনা, ডায়াবেটিস কেমন আছে, কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা, হলে এটা এখন কেমন আছে। রোগটা নিয়েও আসলে সচেতন থাকতে হবে। জি, সচেতন থাকতে হবে, না হলে টোটাল কস্ট অনেক বেড়ে যায়, স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরে বেড়ে যায়, রুগীর পারিবারিক খরচ, স্বাস্থ্য খরচ বেড়ে যায়, এবং সব মিলায় তখন একটা মনের উপরে নেগেটিভ ইফেক্ট পড়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরে এসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। রেনাটা পিএলসি নিবেদিত বিশ্ব ডায়াবেটিস দিবস অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ডিবিসির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব ডায়াবেটিস দিবসে। নিবেদন করছে রেনাটা পিএলসি। আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব ডায়াবেটিস দিবস, কতটা সচেতন আমরা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকে স্টুডিওতে। ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, একদমই শুরুতে আমি আবারও আপনার কাছে জানতে চাইবো যে ডায়াবেটিস সম্পর্কে যে সচেতনতা বৃদ্ধির জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এখন পর্যন্ত কতটা কার্যকর হলো? তো একটা হলো যে এটা কিন্তু যে কার্যকর হচ্ছে না এটা বলা যাবে না। যেমন এই যে আজকের এই প্রোগ্রামটা, তো এটাই কিন্তু এক ধরনের অ্যাওয়ারনেসের একটা অংশ, যে ডিবিসি টেলিভিশন, তারপর রেনাটা ফার্মাসিউটিক্যালস, তারা এই যে ধরনের প্রোগ্রামে এগিয়ে এসেছে। তো এইটা কিন্তু এই যুদ্ধটা কিন্তু আমরা বলি যে পেশেন্টের একার না, পেশেন্টের একটা, আমরা এইভাবে বলি যে পেশেন্টের তো যুদ্ধ আছে, তার ফ্যামিলি, চিকিৎসক,
চিকিৎসার সাথে সম্পর্কিত অন্য যারা, তারপরে আমরা বলি যে সরকার, বিভিন্ন অর্গানাইজেশন এবং মিডিয়া, এটিকে সবাই যদি আমরা একসাথে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে যুক্ত না হই, তাহলে কিন্তু এই রোগ থেকে আমাদের, এই রোগের যে ভয়াবহতা সেটা আমরা ঠেকাতে পারবো না। তো সেদিন কিন্তু একটা বলছিল যে ডায়াবেটিসের খরচ, মানে এইভাবে বলা হয় যে ডায়াবেটিস খরচ একটা হাতির মতো, একটা ফ্যামিলিতে হাতির মতো। আমরা অনেক সময় অবজ্ঞ করি, খেয়াল করি না, কিন্তু যে পেশেন্ট তার জন্য কিন্তু অনেক বড় বোঝা। তাহলে এই বোঝাটাকে আমাদের ঠেকাতে হলে আমাদের অ্যাওয়ারনেস দরকার। অর্থাৎ প্রথমেই সেটা হলো যে এই যে বললাম, যে আমি যেটা বলছিলাম যে একটা ডায়াবেটিস রোগী কিন্তু একা না, আমরা বলি একটা মেটাবলিক সিনড্রোমের অনেকগুলো রোগের সাথে জড়িত। ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, কিডনি প্রবলেম, হার্টের প্রবলেম, স্ট্রোক। তো এতগুলো রোগকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, একটা জিনিস এখানে কমন, সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন। তো এই একটা জিনিস যদি করতে পারি, আমরা বলা হয় যে একটা পেশেন্টের ধরেন প্রি ডায়াবেটিস, বর্ডারলাইন ডায়াবেটিস। এখন একটা বর্ডারলাইন ডায়াবেটিসের তার পরিণতি কী? বলা হয় বর্ডারলাইন ডায়াবেটিসের যদি 10 বছর পরে একটা ফলো আপে দেখা গেছে প্রায় 40% সে ভালো হয়ে যাচ্ছে, 40% কিন্তু ডায়াবেটিস হয়ে যাচ্ছে, 40% কি এইভাবেই থাকছে। তার ডায়াবেটিস হলে তো ডায়াবেটিস জটিলতাগুলো হচ্ছে, প্রি ডায়াবেটিস থাকলেও তার কিছু ডায়াবেটিসে কিছু জটিলতা, তার বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এই ক্ষেত্রে আমাদের করতে হবে যে আমরা যদি এই ক্ষেত্রে দেখা গেছে যে শুধু লাইফস্টাইল মডিফিকেশন করে, অর্থাৎ পরিমিত খাবার এবং এক্সারসাইজ এবং বিহেভিয়ারাল থেরাপি, এর মাধ্যমে কিন্তু দেখা গেছে যে শতকরা প্রায় 58% ক্ষেত্রেই এই প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হবে না। সেক্ষেত্রে খাদ্যাভ্যাসে কি ধরনের পরিবর্তন আসলে আনতে হবে? খাদ্যাভ্যাসের পরিবর্তন কিন্তু আমরা দেখছি। আমি ছোটোবেলায় যেটা খেয়েছি, আমরা ছোটোবেলায় আমাদের যে তখন কিন্তু এই যে আমরা মাছ, শাক সবজি, ফলমূল এগুলা খেতাম। তো এখন আমরা দেখছি যে এই চেঞ্জটা হয়ে গেছে। মানে আমরা দেখছি যে ফাস্ট ফুডের দোকান অলিতে গলিতে, আপনি একটা টেলিফোন করবেন, আপনার বাসায় ফাস্টফুড ডেলিভারি দিয়ে যাবে, হ্যাঁ, কোনো কষ্ট করতে হয় না। তাহলে এই যে খাদ্যের, এই যে এনার্জি রিচ ফুডের যে আধিক্য, এটা কিন্তু একটা বড় প্রবলেম। এবং এর জন্য কিন্তু হচ্ছে যে আমাদের এই যে শুধু ডায়াবেটিস না, তার ওবেসিটির সাথে অন্যান্য রোগগুলো। তাহলে আমাদের এই যে এনার্জি রিচ ফুড, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, রেড মিট অ্যাভয়েড করতে হবে, আমাদের ফিশ, শাক সবজি, আমাদের কার্বোহাইড্রেট যদিও আমরা তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায় অনেক বেশি খাই, তো কার্বোহাইড্রেট পরিমাণটা কমিয়ে আনতে হবে। আমরা যেমন ওই যে বললাম যে এনার্জি এগুলো তো কমাবোই। ফাইবার রিচ ফুড, এইগুলো আমাদের ফলমূল খাওয়ার অভ্যাস কিন্তু আমাদের কম, আমাদের বাচ্চারা খেতে চায় না। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, তাহলেই কিন্তু আমি মনে করি যে এটা একটা লাইফস্টাইলের একটা বড় অংশ খাবার। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার সুলতানা মারুফা শেফিন আপনার কাছে জানতে চাইবো যে এই যে শিশু কিশোরদের মধ্যে একটা টাইপ 2 ডায়াবেটিস দেখা যায় এবং গর্ভকালীন যে ডায়াবেটিস, এই বিষয়টা নিয়ে একটু আমি আপনার কাছে জানতে চাইবো। অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ডায়াবেটিসেরও কিন্তু ধরন আছে। আমরা যে ডায়াবেটিসটা নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস প্রথমত 4 ধরনের। এক ধরন হলো টাইপ 1 ডায়াবেটিস। এটা সাধারণত শিশু কিশোরদের হয় এবং এটা ধরতে না পারলে লুকায় লুকায় বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না, কারণ এদের শরীরে 1 ফোঁটা ইনসুলিনও থাকে না, আর ইনসুলিন হরমোন ছাড়া আমরা আসলে বেঁচে থাকতে পারি না। মানুষ এ পর্যন্ত যে জ্ঞান অর্জন করেছে তাতে দেখা গেছে ইনসুলিন হরমোনই একমাত্র হরমোন যেটা খাবারকে শক্তিতে পরিণত করে। সেটা হয় না বলে আর সেই রোগী বেঁচে থাকতে পারে না। তাহলে এগুলিকে সময় মতো ধরতে হবে এবং ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের দেশে এই ডায়াবেটিসের প্রাদুর্ভাব 1%-এরও নিচে, শুকর আলহামদুলিল্লাহ। এরপরে রয়ে গেল টাইপ 2 ডায়াবেটিস। এটাই হচ্ছে মোট ডায়াবেটিসের 85 থেকে 95% এবং আমাদের দেশেও তাই। সাধারণত বয়স্করা এটাতে ভোগেন। আরেকটা ডায়াবেটিস আছে, এটাকে আমরা সেকেন্ডারি ডায়াবেটিস বলি। সেটা হচ্ছে অন্য কোনো রোগ বা ওষুধের জন্য ডায়াবেটিস হয়। আর চতুর্থ ধরনের ডায়াবেটিসটা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। তাহলে আমরা শিশু কিশোরদের যে ডায়াবেটিসটা প্রতিরোধের কথা বলছি আমাদের দেশে, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এটার 1 নম্বরই হচ্ছে আদর্শ ওজন মেনে চলা এবং কায়িক পরিশ্রম, ওদের জন্য খেলাধুলা, শারীরিক খেলাধুলা, ডিভাইস নির্ভর না হয়ে শরীর নির্ভর খেলাগুলোকে উৎসাহিত করা এবং অতিরিক্ত এনার্জি সমৃদ্ধ খাবার না খাওয়া, যেটা দ্রুত ওজন আধিক্যের সম্ভাবনা বাড়িয়ে দেয়। সুতরাং আমাদের বাচ্চাদের একদম শুরু থেকে, তাহলে কোথা থেকে আমরা কেয়ার নিব? গর্ভকালীন মা থেকে, এবং সেখানেই আমাদের দেখতে হবে মায়ের গর্ভকালীন ডায়াবেটিস আছে কিনা। গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসায় আমরা প্রথমে খাবার নিয়ম দিয়েই
ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা করি। যদি শুধু খাবার নিয়ম দিয়ে এবং শারীরিক পরিশ্রম, হাঁটা, অনেক সময় মায়ের অন্য গর্ভকালীন জটিলতার কারণে শারীরিক পরিশ্রম নিষেধ করে দেওয়া হয়, এগুলোর কারণে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব না হয় তাহলে এর সাথে আমরা ইনসুলিন দিয়েই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি, কারণ গর্ভস্থ শিশু জন্য ইনসুলিন নিরাপদ এবং বাচ্চা যখন দুধ পান করবেন মায়ের তখনও ইনসুলিন নিরাপদ। মুখে খাবার ওষুধগুলি বাচ্চা এবং গর্ভস্থ শিশুর জন্য নিরাপদ নয়। এরপরে যেটা আসলো, এই বাচ্চাটা লালন পালন, গর্ভস্থ শিশু যার মায়ের গর্ভকালীন ডায়াবেটিস ছিল সেই মাকেও পরবর্তীতে চেক করে দেখা যে তার ডায়াবেটিসটা কি থেকে গেল নাকি চলে গেল। যদি শিশু জন্মদান করার পরে সেই ডায়াবেটিসটা চলে যায় তাহলে প্রফেসর হাফিজুর রহমান স্যার যেগুলো বলছিলেন সেই সমস্ত নিয়মকানুনের মাধ্যমে তার ডায়াবেটিসটা যেন আর ফিরে না আসে সেই চেষ্টা করতে হবে। পরবর্তী গর্ভধারণ করার আগে তাকে পরিকল্পিত গর্ভধারণ করতে হবে, সেই সময় তার ডায়াবেটিস আছে কিনা, প্রি ডায়াবেটিস আছে কিনা, ঝুঁকি কতটুকু আছে, এবং গর্ভধারণ করার পরে আবারও চেক করে দেখতে হবে তার পরবর্তী গর্ভধারণেও গর্ভকালীন ডায়াবেটিস এলো কিনা। আর যে শিশুটা জন্মগ্রহণ করলো তাকেই ছোটবেলা থেকে এই লাইফস্টাইল তার প্রত্যেকটা স্টেজে সুন্দরভাবে মেনে চলে তার জন্য ডায়াবেটিস প্রতিরোধের ব্যবস্থা করতে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সুলতানা মারুফা শেফিন। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। একদমই অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একদমই শেষের দিকে জানতে চাইবো যে ডায়াবেটিস রোগীদের মানসিক স্বাস্থ্যটা আসলে কিভাবে ডিল করা উচিত?